ইন্টিগ্রেশনের আজকের লাস্ট টপিকে আমরা পড়ব নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ। সো ক্যালকুলাস টিউটর বইটা যাদের কাছে আছে তারা 44 নম্বর পেজে চলে আসো, আর 62 নম্বর পেজে আমি যে সাজেশনটা অ্যাড করে দিয়েছি সেখানে দেখবা আমাদের কিন্তু এই নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ থেকে অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের টপিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, এটা কিন্তু একদম 5 স্টার টপিক। তো আমরা আজকের টপিকটা স্টার্ট করতে পারি। তো এখানে নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগের মধ্যে আমরা ফার্স্টে একটা গ্রাফ দিয়ে কম্পেয়ার করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ আর নির্দিষ্ট যোগজীকরণের মধ্যে যে পার্থক্যটা। ঠিক আছে, সো নির্দিষ্ট যোগজীকরণটা আমরা এর আগেও পড়ে আসছিলাম, কিন্তু এটার মধ্যে যে পার্থক্যটা সেটা কি দেখো। এটা যদি একটা এক্স এর একটা ফাংশন হয়, সাপোজ এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে এফ অফ এক্স, এক্স এর একটা ফাংশন, এটাও এক্স এর একটা ফাংশন এফ অফ এক্স। অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে কোনো স্পেসিফিক বাউন্ডেড কোনো রিজিয়ন থাকবে না, কোনো স্পেসিফিক ভ্যালু থাকবে না। কিন্তু এখানে একটা জিনিস চিন্তা করে দেখো যে নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আমরা এটাকে বাউন্ড করে দিচ্ছি এ থেকে বি এর মধ্যে। অর্থাৎ আমরা যদি এটাকে ইন্টিগ্রেশনে বলতে পারতাম এরকম যে এ থেকে বি, মানে ধরো এ মানে একটা ভ্যালু থাকতো, বি মানে এটা একটা ভ্যালু থাকতো, আর এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, এটা ডিএক্স থাকতো, আর এখানে এক্স এর যে কোনো একটা টার্মস, এই যে এফ অফ এক্স যেটা দেওয়া ছিল এফ অফ এক্সটা এখানে আমরা লিখতে পারি। সো এই হচ্ছে মেইনলি ঘটনাটা, যে এখানে এ থেকে বি এর মধ্যে যে বাউন্ডেড মেইনলি এই জিনিসটা বোঝাচ্ছে। আমার বিগত 6 বছরের ম্যাথ পড়ানোর এক্সপিরিয়েন্সে দেখেছি এইচএসসি বা অ্যাডমিশনের আগে অনেক স্টুডেন্টেরই ক্যালকুলাসের প্রবলেম থেকে যায়, যার কারণে হায়ার ম্যাথ নিয়ে কনফিডেন্স কমে যায় এবং কনফিউশনে ক্যালকুলাস একটি চ্যালেঞ্জে পরিণত হয়। ক্যালকুলাসের ওয়ান স্টেপ সলিউশন ক্যালকুলাস টিউটর বইটিতে আমরা যোগ করেছি এক নজরে সম্পূর্ণ ক্যালকুলাসের রিভিশন, গুরুত্বপূর্ণ সূত্রগুলো চিত্রের মাধ্যমে সহজ উপস্থাপন, এইচএসসি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে যেসব টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অধ্যায়ভিত্তিক 10 সেকেন্ডে এমসিকিউ সমাধানের হ্যাক্স, পরীক্ষায় প্রায় আসে এমন গুরুত্বপূর্ণ টপিকগুলোর স্টেপ বাই স্টেপ সাজেশন, পরীক্ষার আগে যা যা দেখে যাওয়া দরকার সবই পাবে এই বইটিতে। আর বোনাস হিসেবে থাকছে একাডেমিক ও অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ বইয়ের ব্যাখ্যামূলক ভিডিও লেকচার। রকমারি থেকে আজই অর্ডার করে ফেল বইটি। ক্যালকুলাস নিয়ে এটিই হবে তোমার অল ইন ওয়ান সলিউশন। তো আমরা এখন কিছু সমাধান পদ্ধতি শিখে ফেলি। সো এই সলভিং প্রসেসগুলো এখানে ক্যালকুলাস টিউটর বইতে আমি প্রত্যেকটা সলভিং প্রসেস দিয়ে রাখছি। সো ক্যালকুলাস টিউটর বইয়ের মধ্যে এখানে তোমরা প্রত্যেকটা প্রায় 8টা টাইপের সলভিং প্রসেস পেয়ে যাবা, যে কিভাবে আমাদের গ্রাফগুলো চেঞ্জ হচ্ছে সেটার বেসিসে আমরা চেঞ্জের বেসিসে ডিসিশনগুলো নিব। সো এখানে খেয়াল করো 1 নাম্বার আর 2 নাম্বারটা একই রকম, এটা আমরা বুঝি, এরপর আমরা এটার বেসিসে একটা ম্যাথ প্রবলেম দেখব। সো এখানে ফার্স্টে আমাদের এখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। এখানে এক্স এর একটা ফাংশন, এটাকে বলছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর এটা বাউন্ডেড হচ্ছে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, সো এটা এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, মানে এটা এ থেকে বি এর মধ্যে বাউন্ডেড। আমরা এই এরিয়াটার ক্ষেত্রফল বের করব, এই যে রেড কালার দিয়ে যেটা মার্ক করলাম। আমরা ছোটবেলায় এই টাইপের কিছু, যেমন এটা একটা বর্গের আমরা ক্ষেত্রফল বের করে আসছি, আমরা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে আসছি, আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে আসছি, আমরা একটা রম্বসের ক্ষেত্রফল বের করে আসি। কিন্তু আমাদের এখন এরকম টাইপের আমাদের যদি যে কোনো রিজিয়ন দিয়ে দেয়, তো সেটার ক্ষেত্রফলগুলো আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে বের করব। সো এখানে আমরা যদি খেয়াল করে দেখি এটা আসলে কিভাবে বাউন্ডেড, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা হচ্ছে একটা বক্ররেখা। এই যে বক্ররেখাটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আমি এটা ক্লিয়ার করে দিই। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এটা হচ্ছে একটা বক্ররেখা। দেন এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ বলতে এই লাইনটা, এরপর এক্স ইকুয়াল টু বি মানে এই লাইনটা, এবং এক্স অক্ষ দ্বারা, এই যে এক্স অক্ষ তো এইটা। তাহলে এই যে দেখো এখানে এই চারটা দ্বারা বাউন্ডেড যে জায়গাটা আছে, সো এই বাউন্ডেড জায়গাটার আমরা মেইনলি ক্ষেত্রফল বের করবো, ডিপ অ্যাশ কালার যেটা দেওয়া আছে আর কি। এখন আমি যেটা রেড কালার দিয়ে মার্ক করে দিলাম। ওকে, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারবো আমরা ইন্টিগ্রেট, এখানে লিমিটটা কতটুকু, এ থেকে বি পর্যন্ত। সো এ থেকে বি পর্যন্ত এটার লিমিট হয়ে যাবে, আর এখান থেকে আমরা বলতে পারছি যে এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স এর যে ফাংশনটা, আর এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, সো এটাকে আমরা এরকম বলতে পারি। দেন এখানে আমাদের প্রশ্নে যেটা থাকবে এক্স এর যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা আমরা এখানে রিপ্লেস করে দিব, লিমিট যেটা দেওয়া থাকবে সেটা রিপ্লেস করে দিব, আর কিছুই না। ঠিক আছে, সো 1 নাম্বারটা এখান থেকে পারবা। 2 নাম্বারটার দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, 2 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটা জাস্ট এটারই উল্টাটা। এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এটা হচ্ছে একটা ফাংশন, এটা একটা বক্ররেখা। ওয়াই ইকুয়াল টু সি, ওয়াই ইকুয়াল টু সি বলতে আমরা এই লাইনটা বলছি, আর ওয়াই ইকুয়াল টু ডি আমরা এই লাইনটা বলছি, আর ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ, আর এই যে ওয়াই অক্ষটা এই চারটা দ্বারা বাউন্ডেড যে জায়গাটা, এই যে এই রিজিয়নটা, এটার আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি দেখো। এখানে আমরা বের করতে পারি যে এটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত বাউন্ডেড, অর্থাৎ এটার লিমিট বসবে সি থেকে ডি পর্যন্ত। আর এখানে ফাংশনটা কত, ফাংশনটা হচ্ছে এফ অফ ওয়াই, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, মানে এটা এফ অফ ওয়াই ফাংশন, আর এটাকে আমরা dy এর টার্মসে অর্থাৎ y এর সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেট করছি। তার মানে এটাকে আমরা এইটা বলতে পারি যে এটার ক্ষেত্রফলটা এভাবেই খুব ইজিলি বের করা যেতে পারে।
ঠিক আছে। সো এখানে আমাদের যদি এফ অফ ওয়াই এর ভ্যালুটা দেওয়া থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ওয়াই যে ফাংশনটা ছিল সেটা রিপ্লেস করে দিতে পারি। সো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। 1 নাম্বার আর 2 নাম্বারটা এটা আমরা কিভাবে বের করতে পারি। এখন আমরা 1 নাম্বার আর 2 নাম্বারের একটা এক্সাম্পল দেখে আসি। ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে আমাদের কাছে এই ব্যাপারটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি 1 নাম্বার 2 নাম্বারের টার্মসে। সো এখানে আমাদেরকে প্রশ্নটা বলছে y = x² বক্ররেখা x অক্ষ এবং x = 1 x = 7 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সো এখানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে গ্রাফ আঁকাটা ম্যান্ডেটরি না, বাট গ্রাফ আঁকলে আমাদের ক্যালকুলেশন করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো এখানে আমাদের ফার্স্টে দেখি যে এটা একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, y = x² একটা বক্ররেখা। সো আমরা বলতে পারি যে প্রদত্ত বক্ররেখার সমীকরণ প্রদত্ত বক্ররেখার সমীকরণ এটা কি দেওয়া ছিল আমাদের y = x², আর এখানে দুইটা সরল রেখার সমীকরণ এই x = 1 আর x = 7। সো আমরা বলতে পারি যে সরল রেখা দ্বয়ের সমীকরণ, দুইটা সরল রেখা ছিল, সেটাকে বলা যায় যে সরল রেখা দ্বয়ের সমীকরণ। সরলরেখা যে দুইটা ছিল তাদের সমীকরণ হচ্ছে কত কত, একটা হচ্ছে x = 1, একটা হচ্ছে কত x = 1 আর একটা হচ্ছে x = 7 ছিল। তো এটার জন্য আমরা যদি একটা চিত্র কনসিডার করি, চিত্রটা কেমন হবে দেখো, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, আর এখানে y = x², এটার বক্ররেখার গ্রাফটা কেমন হবে, এই y = x², এটার বক্ররেখার গ্রাফটা হবে এই টাইপের। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের y = x² বক্ররেখা, আর এখানের মধ্যে খেয়াল করো এটা বাউন্ডেড কি দিয়ে থাকবে, x = 1 দিয়ে বাউন্ডেড থাকবে। এখানে এই পর্যন্ত কি আমরা বলতে পারি যে এটা হচ্ছে x = 1, সেটাকে আমরা বলতে পারি যে x = 1, আর পরেরটা হচ্ছে x = 7। সো এক থেকে আরেকটু সামনে গিয়ে এটাকে আমরা বলতে পারি ধরো এটা হচ্ছে x = 7, আর আরেকটা ছিল কত x অক্ষ দ্বারা বাউন্ডেড। তাহলে আমাদের এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, যে এইটার। ঠিক আছে। সো এটার আমরা যদি ক্ষেত্রফলটা বের করতে চাই কিভাবে করতে পারবো, আমাদের এই যে আমরা অলরেডি কিভাবে এটাকে সলভ করবো সেটা পড়ে আসছিলাম। সো আমরা বলতে পারি যে নির্ণেয় ক্ষেত্রফল, এখানে এই জিনিসগুলো চাইলে লিখতে পারো যে এখানে লিমিট আসলে কত পর্যন্ত। নির্ণেয় ক্ষেত্রফল আমরা এখানে বলতে পারি এখানে লিমিটটা কত থেকে শুরু, 1 থেকে শুরু 7 পর্যন্ত, তার মানে এটাকে আমরা বলতে পারি লিমিট 1 থেকে 7 পর্যন্ত বসে যাবে। দেন এখানে y dx লিখতে পারো, y আসলে হচ্ছে এখানে x এর একটা ফাংশন। সো এখানে আমরা যেটা পড়ে আসছি লিমিট বসে যাবে a থেকে b পর্যন্ত। সো a থেকে b বসে গেল, দেন f of x মানে x এর ফাংশন কে ছিল, x² ছিল। সো x² বসে যাচ্ছে, আর এটার সাথে বসে যাবে কত, dx, কারণ এটা আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। তো এখন আমরা মেইনলি এই ক্যালকুলেশনটা করব, এই ক্যালকুলেশনটা করলেই দেন আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের যে ক্ষেত্রফলটা সেটা। তো আমরা এটা এর পরে দেখি। এটা ছিল আমাদের যে লাইনটা ক্ষেত্রফল ক্যালকুলেশনের। এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশনে যে পাওয়ার রুলটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ইন্টিগ্রেশনের পাওয়ার রুলটা কি ছিল, ইন্টিগ্রেশনের পাওয়ার রুলটা ছিল ইন্টিগ্রেট x⁴n dx এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c, এটা বসে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি এখানে n মানে হচ্ছে কত, নাম্বারটা 2, তাহলে এটা হয়ে যাবে x⁴2+1 ডিভাইডেড বাই 2+1 মানে হচ্ছে কত 3, তার মানে এটা বসে যাবে x³ ডিভাইডেড বাই 3। আর এখানে বাকি যেটা ছিল আপার লিমিটে ছিল কত 7 আর লোয়ার লিমিটে ছিল 1, এটা বসে যাচ্ছে। এরপরে ক্যালকুলেশনটা জানো, এরপর ক্যালকুলেশনটা হচ্ছে আমরা এখানে আপার লিমিটটা বসাবো মাইনাস দিয়ে এখানে লোয়ার লিমিটটা বসাবো। সো আমরা যদি এই ক্যালকুলেশনটা করি যে এখানে আমরা আপার লিমিটটা বসাবো x এর জায়গায়, মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিটটা বসাবো, তাহলে এখানে আপার লিমিটে কত ছিল 7, তো 7³ ডিভাইডেড বাই 3, আর মাইনাস এখন আমরা লোয়ার লিমিটটা বসাই তাহলে এটা হয়ে যাবে 1³ ডিভাইডেড বাই 3। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি 7³ ডিভাইডেড বাই 3 করবা মাইনাস 1/3 করবা, আর কি 1³ মানে তো 1, তো এটা বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসবে 114। সো 114 আসে, কিন্তু আমরা এখানে কি করছি, ক্ষেত্রফল বের করছি। সো এটার এককটা এখানে ভালোভাবে খেয়াল করতে হবে। এককটা হবে কি, এটা হবে বর্গ একক, ক্ষেত্রফলের এককটা হচ্ছে বর্গ। সো এটাকে আমরা লিখবো বর্গ একক, যেহেতু আমাদের এখানে মিটার সেন্টিমিটার কিছু দেওয়া ছিল না, সো আমরা এটাকে বর্গ একক বলছি। তাহলে দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু কঠিন কিছু না। তো এখানে আমাদের প্রশ্নটা ছিল কি, একটা বক্ররেখা দেওয়া ছিল অ্যাজ ইট ইজ, এখানে 1 নাম্বারটার মতো 2 নাম্বারটাও এটার সিমিলারই। সো আমরা বক্ররেখাটা এখানে ফার্স্টে ড্র করে ফেললাম। দেখছো এটা ড্র করার কারণে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে, যে লিমিট ক্যালকুলেশন করাটা বা আমাদের x এর ফাংশন কি বসবে সেটা। তো আমরা এখান থেকে লিমিট যেটা ছিল যে x=1 x=7, তার মানে এই যে এখানে এই y = x², x=1 x=7, আর x অক্ষ দ্বারা বাউন্ডেড যে এরিয়াটা
কোনটা, এই ব্লু কালারের, এটা আমরা ক্ষেত্রফলটা বের করব। সো এটার আমরা লিখে ফেললাম, লিখে ফেলার পর জাস্ট এটা সিম্পলি ক্যালকুলেশন করলাম, আমাদের আনসার চলে আসলো। সো এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে এই 3 নাম্বারটা আমরা দেখি। এই 3 নাম্বারে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে 3 নাম্বার যে সলভিং প্রসেসটা, দুইটা নির্দিষ্ট বক্ররেখা, তার মানে এটা একটা আমরা বক্ররেখা ধরতে পারি আর এটাকে আমরা একটা বক্ররেখা হিসেবে ধরতে পারি, দুইটা বক্ররেখা এবং দুইটা রেখা x = a x = b। এটাকে আমরা চাইলে একটা গ্রাফ আকারে প্লট করে নিতে পারি যে এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তো এই যে আমাদের এখানে দুইটা নির্দিষ্ট বক্ররেখা ছিল, এটাকে আমরা বলতে পারি যে ধরো এটাকে বলতে পারি y1, এটাকে বলতে পারি y2, এই দুইটা বক্ররেখা আর দুইটা রেখা x = a আর x = b। সো x = a এটার গ্রাফ কেমন হবে, x = a এর গ্রাফটা হবে এই টাইপের। ধরো এটা হচ্ছে x = a, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে x = a আর এটা হচ্ছে x = b। তাহলে এই যে এটা দ্বারা বাউন্ডেড যে এরিয়াটা, আবদ্ধ যে এরিয়াটা, সেটার ক্ষেত্রফলটা কী হবে, এটা দ্বারা বাউন্ডেড এরিয়াটা হচ্ছে এই পোর্শনটা। সো এটার ক্ষেত্রফলটা কীভাবে বের করব, সিমিলার আগেরটার মতোই, যে এখান থেকে আমরা a থেকে b পর্যন্ত বলবো লিমিটটা এই রিজিয়নের মধ্যে, আর এখানে যেটা বসবে সেটা হচ্ছে আমাদের y dx। তার মানে এখান থেকে y বলতে আমরা বুঝাচ্ছি কি, y বলতে এখানে বুঝাচ্ছি যে y1 থেকে y2টা বিয়োগ করতে হবে, ঠিক আছে। সো এখানে y বলতে আসলে এটা আমাদের একটা x এরই ফাংশন দেওয়া থাকবে, ধরো এটা f1x থাকলো আর এটা হচ্ছে f2x থাকলো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের x এর একটা ফাংশন থাকবে। সো আমরা এই y1 থেকে y2টা বিয়োগ করে দিব যদি আমাদের দুইটা নির্দিষ্ট রেখা থাকে বা দুইটা রেখা যদি দিয়ে দেয়, দুইটা বক্ররেখা দিয়ে দেয়। এটা তো আমরা দেখলাম একটা রেখা থাকলে কি হবে সেটা, আর এখানে হচ্ছে দুইটা রেখা যদি থাকে তখন সেই ক্ষেত্রে কি হবে সেই জিনিসটা দেখলাম। জাস্ট একটা থেকে একটা বিয়োগ করে দিব, আমাদের আনসারটা চলে আসবে। সো এই ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার। এরপর আমাদের এখানে 4, 5, 6, এখানে আমি 6 নাম্বারটা একটু আগে বলি। 6 নাম্বারের মধ্যে আমাদেরকে যেটা বলছে যে একটি পরাবৃত্ত y² = 4ax। আচ্ছা, এখানে একটা নতুন নাম দেখবা যে পরাবৃত্ত নামে, এখানে একটা নাম দেখবা উপবৃত্ত নামে, ঠিক আছে। সো পরাবৃত্ত বা যেটাকে বলা হয় প্যারাবোলা, আর উপবৃত্ত যেটাকে বলা হয় ইলিপস, অধিবৃত্ত যেটাকে বলা হয় হাইপারবোলা। এগুলো নিয়ে হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে কনিক নামে, ওইখানে এগুলো অনেক ডিটেইলে পড়বা। ওইখানে চ্যাপ্টারগুলো হচ্ছে এমন, একটা হচ্ছে পরাবৃত্ত নিয়ে একটা চ্যাপ্টার, একটা উপবৃত্ত নিয়ে চ্যাপ্টার, একটা অধিবৃত্ত নিয়ে চ্যাপ্টার। ওইখানে জিনিসগুলো আমরা আরও ডিটেইলে জানবো। সো আপাতত আমরা এই জিনিসটা দেখে রাখি যে পরাবৃত্তের সমীকরণটা কেমন হয় বা পরাবৃত্তের যে ফরম্যাটটা সেটা কেমন হয়। তো পরাবৃত্তটা হয় এরকম টাইপের, ধরো এই যে এটা হচ্ছে পরাবৃত্ত, এটা তো আমরা ফার্স্টে অক্ষর ড্র করলাম। সো এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, এই শেপের হতে পারে, এই দিকে হতে পারে, তারপর এই পাশেও হতে পারে, এদিকেও হতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইনলি আমাদের পরাবৃত্তটা এই শেপের হয়। সো আমরা একদম ফার্স্টে যেটা ড্র করলাম এটাকে বলা হয়, এই শেপটাকে বলা হয় y² = 4x। এটার ইকুয়েশন হচ্ছে এমন টাইপের। আর এদিকে আমরা যেটা লিখতে পারি এই বরাবর, সেটাকে আমরা বলতে পারি x² = 4ay। এই জিনিসটা এখান থেকে জেনে রাখো যে পরাবৃত্তের এই দুই ধরনের আমরা সাধারণত এখানে ইকুয়েশনগুলোর অ্যাপ্লাই দেখব। সো এখানে আমরা যে জিনিসটা দেখছি যে এখানে বলছে যে এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত y² = 4ax, এই যে এই পরাবৃত্তটা, এবং একটি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। সরল রেখা বলতে এটা মূলবিন্দুগামী সরল রেখা হতে পারে, মূলবিন্দুগামী নাও হতে পারে। সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের যে সরল রেখাটা। তাহলে আমরা এটাকে কমপ্লিট করে দিই, এটা হচ্ছে x ও x প্রাইম আর এটা হচ্ছে y ও y প্রাইম। তাহলে এই যে একটা পরাবৃত্ত আর একটা সরল রেখা, আমরা ধরে নিলাম মূলবিন্দুগামী সরল রেখা, এটা দ্বারা আবদ্ধ যে এরিয়াটা সেটা হচ্ছে এটা। তার মানে এই অংশের আমরা যদি ক্ষেত্রফল, এই বাউন্ডেড রিজিয়নের জন্য যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, আমরা এখানে সিমিলারলি আগে আমরা যেরকম দেখে আসছি ইন্টিগ্রেট a থেকে b আর এখান থেকে y1 - y2। দেখছো আগে আমরা একটু আগে যেটা দেখে আসছিলাম ওটার মতোই। এখানে আমাদের y1 y2 বলতে এটা হচ্ছে আমাদের x এরই একটা ফাংশন বোঝাচ্ছে। এই জায়গাটাতে আরেকটা জিনিস আমি একটু কম্প্যারিজন দিয়ে রাখি, এটা যেহেতু একটা মূলবিন্দুগামী সরলরেখা, সো মূলবিন্দুতে আমরা জানি কি মূলবিন্দুতে x এর মান 0 হয় সাধারণত, y এর মানও 0। আর এখানে আমরা পয়েন্টটা কিভাবে ফিগার আউট করছি, সো এখানে a বলতে আসলে আমাদের যে লোয়ার লিমিট সেটা 0 থেকে স্টার্ট। তো এটাকে আমি একটা কম্প্যারিজন দিয়ে রাখতে পারি এভাবে, ধরো এখানে একটা পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা বললাম যে 2,3। তার মানে আমরা কি করব, 2 ঘর এদিকে আসবো আর 3 ঘর এদিকে যাব। তাহলে আমরা এখানে এই লাইনটাকে বলতে পারি যে আসলে এটা হচ্ছে x বরাবর আমরা 2 ঘর গিয়ে এই লাইনটা পাচ্ছি। এখানে প্রত্যেকটা পয়েন্টেই তো আমাদের x এর মান 2, তো এই লাইনটাকে আমরা বলতে পারি যে এই লাইনটা হচ্ছে আসলে x = 2 এর একটা সমীকরণ। তাহলে এখন আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি যে আমাদের এখানে a থেকে b এর যে লিমিটটা ছিল এটা যেহেতু একটা মূলবিন্দুগামী সরলরেখা, সো এই মূলবিন্দুগামী সরলরেখার জন্য আমরা এটা বলতে পারি। সো আমরা এখানে এই কেসে
এর জন্য বলতে পারি যে এখানে এর মান কত, মানে লোয়ার লিমিটটা হচ্ছে 0, 0 থেকে b পর্যন্ত, আর এটা থাকবে y1 মাইনাস y2 dx। এটা কিন্তু সবসময় 0 হবে না, এটা জাস্ট এই কেসের জন্যই হচ্ছে 0 হচ্ছে, যেহেতু এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। সো এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো। অ্যান্ড আমরা এখন এটার বেসিসে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি, তাহলে আমাদের এই রিলেটেড কনফিউশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে 6 নাম্বারটা দেখে আসলাম, 6 নাম্বার সলভিং প্রসেসটা, এটা দিয়ে আমরা একটা প্রবলেম দেখি যে কিভাবে এটাকে সলভ করা যায়। আমাদের এখানে প্রশ্নটা বলছে যে y² = 4x পরাবৃত্ত এবং y = x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটার বেসিসে আমরা একটা চিত্র ড্র করে ফেলতে পারি, যে চিত্রটা কেমন হবে এটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। সো এখানে y² = 4x পরাবৃত্ত, সো পরাবৃত্তটা এরকম টাইপের হবে, y² = 4x, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ধরো y1, অ্যান্ড y = x এটা হচ্ছে একটা সরল রেখা। আর এটা হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি যে y = mx এর সাথে, যেখানে ঢালের মান হচ্ছে 1। সো y = mx যদি হয় তাহলে সেটা অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা এভাবে ড্র করলাম। তাহলে আমরা এটার এখন যে ক্ষেত্রফলটা বের করব, এই আবদ্ধ ক্ষেত্রটা মানে এটা দ্বারা বাউন্ডেড যে এরিয়াটা, ঠিক আছে। সো এটা নিয়ে হচ্ছে আমরা এরিয়াটা বের করব। এটাকে চাইলে y1 বলতে পারো, আর এটাকে y2 বলতে পারো। তো আমরা এখন মেইনলি এখানে যে ডাটাগুলো দেওয়া ছিল সেই ডাটাগুলো একটু ফিগার আউট করি। সো এখানে আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া ছিল। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, সো আমাদের এখানে যে পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে y² = 4x পরাবৃত্ত, ঠিক আছে। সো y² = 4x পরাবৃত্ত একটা সমীকরণ দেওয়া। তারপরে এখানে হচ্ছে আমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া। সো আমরা বলতে পারি সরলরেখার সমীকরণ y = x, সরলরেখার সমীকরণ y = x। তো এই যে আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ আর এখানে সরলরেখার সমীকরণ, এটা দ্বারা বাউন্ডেড যে এরিয়াটা সেটারই মেইনলি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে আমাদের কিন্তু লিমিটের ভ্যালুটা দেওয়া নাই। আগের যে প্রবলেমগুলো ছিল ওইখানে কিন্তু একটা লিমিটের ভ্যালু দেওয়া ছিল, ঠিক আছে, যে x = 1 থেকে x = 7 এর মধ্যে বের করো। সো এটা যদি নাও দেওয়া থাকে এটা আসলে আমাদের জন্য কোনো প্রবলেম না। আমরা এই দুইটা সমীকরণ আমাদের দেওয়া আছে, আমরা জানি কি এরকম টাইপের কোনো বিন্দু বের করতে চাইলে আমরা দুইটা সমীকরণকে সমাধান করতে পারি। সো এটা একটা আমাদের ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটাকে সমাধান করলে আমরা এখান থেকে ভ্যালুটা এক্স্যাক্টলি পেয়ে যাব। সো এটাকে আমরা বলতে পারি যে এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। সো আমরা এখন এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে সলভ করব। সো 1 ও 2 সমীকরণ সমাধান করতে পারি আমরা। সো এটাকে আমরা সমাধান করব। তো এটা মেইনলি সমাধান করলে কি আসে, এখানে আমাদের ছিল কি y² = 4x। তাহলে দেখো y² = 4x ছিল আর এখানে ছিল y = x। তাহলে এই যে y এর যে ভ্যালুটা ছিল y = x, এটা যদি আমরা এখানে প্লট করি তাহলে কি আসবে, এই y মানে x হয়ে যাবে, তাহলে এটাকে বলা যাবে তখন x² = 4x। তাহলে আমরা বলতে পারি x² = 4x। তো এটাকে আমরা এখন মেইনলি ক্যালকুলেট করব। তো এই x² = 4x এটা নিয়ে মেইনলি আমাদের এখন ক্যালকুলেশন হবে। তো এটাকে বলা যায়, বা এখানে হচ্ছে আমরা x², এখানে +4x ওই পাশে নিয়ে আসি, -4x হবে = 0। তো এখান থেকে আমরা বলতে পারি x এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে x - 4 = 0 থাকবে। তো এখানে দুইটা জিনিস হতে পারে, হয় x = 0 হবে, না হয় x - 4 = 0 হবে। তাহলে আমরা এখান থেকে ফাইনালি বলতে পারি যে x এর একটা মান আসবে 0, আর x - 4 = যদি আমরা 0 বলি তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাবো আমরা 4। তাহলে x এর একটা মান আসবে 0, একটা মান আসবে 4। তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি লিমিটটা পেয়ে গেলাম। সো এখান থেকে লিমিটটা পেয়ে যাওয়ার পর কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করাটা আসলে অনেক ইজি। সো লিমিটটা আমরা জানি, তাহলে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি আমরা বলতে পারি যে নির্ণেয় ক্ষেত্রফল এখানে লিমিটটা কত হবে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হবে 4। তাহলে আমরা 0 থেকে 4 এর মধ্যে লিখি। আর এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এটা আমাদের কি বলছে, এখান থেকে হচ্ছে যে a থেকে b পর্যন্ত লিমিট হবে, লিমিটটা আমরা পেয়ে গেলাম 0 থেকে 4। আর এখানে y1 - y2, y1 বলতে আমরা এখানে কোনটা ধরছিলাম, y1 বলতে আমরা ধরছিলাম y² = 4x। তাহলে এই জিনিসটা একটু বুঝে রাখতে হবে তোমাকে, যে y² = 4x যেটা ছিল, আমরা যদি এখান থেকে বলি
y এর মানটা বলি, কারণ আমাদের এখন এখানে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে একটা y1 এর ভ্যালু বসাতে হবে। সো y হিসেবে যদি এটাকে বলতে চাই তাহলে আমরা এটা বলতে পারি যে y মানে হচ্ছে কত, স্কোয়ারটাকে আমরা উভয় পক্ষে যদি রুট করে দিই তাহলে এটা লেখা যায় √4x। তাহলে এই যে এখানে y1 যেটা ছিল, y1 এর পরিবর্তে আমরা বলতে পারি √4x, তাহলে এটার পরিবর্তে আমরা √4x বলে ফেলছি, মাইনাস, কারণ এখানে একটা মাইনাস ছিল। এরপর হচ্ছে y2, এই y2 মানে কত, এটা y2 ছিল না, এটাকে তো আমরা y1 দিয়ে ডিনোট করেছিলাম অলরেডি। সো এটা আসলে হবে আমাদের, এটা হবে y2 সরলরেখাটা, ঠিক আছে। সো এখানে আমরা এটাকে y2 দিয়ে ডিনোট করলাম। তাহলে y2 বলতে আমাদের এখানে যে সরলরেখাটা ছিল, সরলরেখাটা কত ছিল, y = x ছিল। সো এই সরলরেখাটা নিয়ে মিনলে আমাদের এখন চিন্তা করতে হবে। তার মানে আমরা এখন y2 হিসাবে এই xটা বসাতে পারি। তাহলে আমরা এই xটা বসাই দিই, এই xটা বসাই দিচ্ছি, অ্যান্ড আমাদের এখানে dx বসে যাচ্ছে। তাহলে দেখো এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তো এখানে যেটা বুঝাচ্ছে যে ইন্টিগ্রাল সিম্বলটা বসানোর পরে এ থেকে বি পর্যন্ত যে ভ্যালুটা, এটা আমরা বসায় নিলাম। দেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে y1 - y2। y1 বলতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে √4x, আর y2 বলতে আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এই xটা, ঠিক আছে। সো এটা আমরা এখান থেকে প্লেস করে ফেলাম, জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। তো এখানে এটাকে লেখা যায় যে 0 থেকে 4, এখানে √4 মানে কত, √4 মানে হচ্ছে 2, তাহলে 2 লিখে ফেলছি, √x dx মাইনাস ইন্টিগ্রেট 0 থেকে 4x dx, ঠিক আছে। সো আমরা প্রপার্টিতে পড়ে আসি, এগুলোকে আলাদা করে লেখা যায়। তো 2 তো এখানে কনস্ট্যান্ট, এই 2 তো এখানে থাকবে না, সো এই 2টাকে আমরা বাইরে নিয়ে চলে আসি। সো 2 এখানে বসে যাবে ইন্টিগ্রেট 0 থেকে 4, আর এখান থেকে √x বসে যাচ্ছে, dx বসে যাবে, মাইনাস এখানে 0 থেকে 4 আর এখানে x dx বসে যাবে। তো এই দুইটা জায়গায় আমরা এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। √x না বলে এটাকে আমরা পাওয়ারে হাফ বলতে পারি, তাই না। সো এটাকে যদি আমরা পাওয়ারে হাফ বলি তাহলে কি আসবে, এটাকে আমরা পাওয়ারে হাফ বললাম, তাহলে এখান থেকে 2 থেকে যাবে, আর এখানে x⁻½ + 1 ডিভাইডেড বাই ½ + 1, তার মানে ½ + 1 মানে কত, 3/2, তাহলে এটা হয়ে যাচ্ছে x⁻³ ডিভাইডেড বাই 3/2। আর এখানে লিমিট ছিল কত, 0 থেকে 4 ছিল, তাহলে এই লিমিটটা বসে যাচ্ছে, মাইনাস এখানে যেটা ছিল সেটা হচ্ছে x⁻1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, মানে এটা হয়ে যাবে x²/2। এখানে লিমিট কত ছিল, সেম 0 থেকে 4 পর্যন্ত, সো লোয়ার লিমিট 0, আপার লিমিট 4। তো এটার যে বাকি ক্যালকুলেশনটা সেটা আমরা এখন দেখি। তো এটার মেইনলি ক্যালকুলেশনটা এখন দেখা যাক। আচ্ছা, সো এখানে আমাদের এখন লিমিটটা বসাতে হবে। আপার লিমিটটা আমরা এখানে বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা এক্সের জায়গায় বসাবো। এখানেও সেমভাবে আপার লিমিটটা বসাবো, মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিটটা বসাবো। সো এই জিনিসটা আমরা এখন যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এখানে 2 থেকে যাবে, আর এখানে আমরা যদি 4 বসাই তাহলে 4⁻³ ডিভাইডেড বাই 3/2, মাইনাস এটা জিরোটা আসলে এখন আর লেখার দরকার নাই, 0 যদি লিখো 0⁻³ ডিভাইডেড বাই 3/2 হয়ে যাবে। 0 টার্মস তো এটা 0ই আসবে, মাইনাস এটাকে লেখা যায় কত, 4² ডিভাইডেড বাই 2, মাইনাস এখানে 0 বসে যাবে, সো এটা হয়ে যাবে 0² ডিভাইডেড বাই 2। তো এখানে 4⁻³ এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারো, এটার ভ্যালু আসবে 8। তো এটা যদি আমরা লিখি 8 ডিভাইডেড বাই 3/2, আর এটা তো মাইনাস সামথিং, 0 ডিভাইডেড বাই সামথিং, এটা তো 0 হয়ে যাবে, মাইনাস 4² মানে এটা হচ্ছে 16 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 8 আসবে, সো এটা চলে আসবে 8। তাহলে এখন লেখা যায় এখান থেকে, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3/2 ছিল, তাহলে এটাকে বলা যায় যে এটা হচ্ছে আমাদের 2/3 হয়ে যাবে, এটা উল্টাই দিলে, তাহলে 8 × 2/3, আর এখানে -8 ছিল। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, 8 × 2 = 16, 16 × 2 = 32, 32 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 32 ডিভাইডেড বাই 3 -8। সো এটা ক্যালকুলেট করলে এটা আসছে 3, আর এখান থেকে থাকবে 32 - 3 = 24, তাহলে 32 থেকে 24 গেলে থাকবে 8, তাহলে এটা আনসার চলে আসবে 8/3। বাট একটা জিনিস কেয়ারফুল থাকবা, এটার সাথে কিন্তু অবশ্যই আমাদের বর্গ একক লিখতে হবে, যেহেতু এটা আমরা ক্ষেত্রফল বের করছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল যে ম্যাথটা। তাহলে আমরা এখানে কি ক্যালকুলেশন করলাম, আমাদের এখানে y² = 4x একটা পরাবৃত্ত ছিল, এবং এখানে y = x একটা সরলরেখা ছিল, যেটা আমাদের এই 6 নাম্বার কেসটা পড়ছে। তো এটার দিকে আমরা খেয়াল করি একটু। সো এটা আমরা যদি চিত্রে ড্র করে ফেলি, এটা হচ্ছে আমরা y1 মানে হচ্ছে এই y² = 4x এর জন্য ড্র করলাম, আর এটা হচ্ছে y2 মিনস এটা হচ্ছে y = x এর জন্য ড্র করলাম। তো এখানে আমাদের কোনো লিমিট দেওয়া ছিল না, সো লিমিটটা আমাদের বের করতে হতো, দ্যাটস ওয়াই আমরা এই দুটাকে সমাধান করছি। সমাধান করার জন্য এখানে y = x দেওয়া ছিল,
এই ওয়াই ইকুয়াল টু এক্সটা আমরা এই ওয়াইয়ের জায়গায় প্লেস করে দিলাম, তাহলে এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x হয়ে গেল। দেন এরপর হচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই করে এক্সের দুইটা ভ্যালু, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 4 পেয়ে গেলাম, অর্থাৎ লিমিটটা পেয়ে গেলাম। তাহলে লিমিটটা আমরা এখান থেকে বসাই দিচ্ছি 0 থেকে 4, অ্যান্ড আমাদের এই ক্যালকুলেশনটা অনুযায়ী ছিল কি y1 থেকে y2 বিয়োগ করতে হবে, কিন্তু এটা তো y স্কোয়ার ছিল, সো y স্কোয়ার ছিল, এটাকে আমরা আগে y এর ভ্যালু হিসেবে বের করে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের y1, তাহলে y1 এর ভ্যালু বসে গেল √4x, আর এটা তো দেখেই আসছি আমরা অলরেডি, এটা তো x ছিল, তাহলে -y2 অর্থাৎ x এর ভ্যালুটা বসালাম। এরপর এটাকে জাস্ট নর্মালি আমরা সিম্পলিফাই করলাম, ক্যালকুলেশন করে আমাদের আনসারটা 8/3 বর্গ একক চলে আসছে। সো এই ব্যাপারটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার। তাহলে এখানে 6 নাম্বারটা আমরা বুঝলাম, এখন আমরা এর পরেরটাতে চলে যাই। এরপর আমাদের এখানে 4 নাম্বার আর 5 নাম্বারটা বাকি ছিল। সো এখানে 4 নাম্বারটার ক্ষেত্রে খেয়াল করো, এটা হচ্ছে একটা উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেওয়া আছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। এখানে এর মানটা বড়, বি এর মান বড় হলেও এই উপবৃত্তের ক্ষেত্রে এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল। সো উপবৃত্তটা হয় এরকম একটা শেপের, এটা হচ্ছে আমাদের, যদি আমরা এটাকে এক্স অক্ষ বলি, এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। সো উপবৃত্তটা হয় এরকম একটা শেপের, এটা হচ্ছে উপবৃত্ত। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে একটা বক্ররেখা বলা যায়। এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কেমন হবে এটা আমরা ক্যালকুলেট করার সময় দেখবো এখানে একটা 4 গুণ হয়েছে। এই 4টা আসলে গুণ করি কেন, কারণ আমরা এখানে একটা পার্ট নিয়ে হিসাব করি, ঠিক আছে। সো এখানে একটা পার্ট নিয়ে হিসাব করা হয়, আর এটা হিসাব করার পরে দেন এখানে তো পার্ট সিমিলারলি 4টা, সো আমরা 4 দিয়ে গুণ করে দিই। তো এটা মিলে কিভাবে হিসাব করি এটা আমরা ফার্স্ট একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটা খেয়াল করো, এখানে যদি আমাদের এই কেন্দ্র থেকে এই পর্যন্ত, এই পয়েন্টটা পর্যন্ত যদি আমাদের এ ডিস্টেন্স হয়, তাহলে আমরা এটার স্থানাঙ্ক বলতে পারবো a,0। সিমিলারলি যদি আমাদের কেন্দ্র থেকে এই পয়েন্টটা পর্যন্ত বি ডিস্টেন্স হয়, তাহলে আমরা এটাকে বলতে পারবো 0,b, ঠিক আছে। এই ব্যাপারটা গেল এখান থেকে। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা ফার্স্টে ইন্টিগ্রেশনের যে সিম্বলটা ছিল সেটা আমরা বসালাম। এখানে লিমিটটা কত হবে, লোয়ার লিমিটটা কত হবে, আপার লিমিটটা কত হবে। সো আমরা এটাকে তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তাই না। সো আমরা এখানে এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা ছিল সেটা নিয়ে হিসাব করি। এটা যেহেতু কেন্দ্র, তাহলে এখানে তো এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তো আমরা এখানে এক্স এর ভ্যালুটা নিয়ে হিসাব করবো। সো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কত, 0, তার মানে এটা 0 থেকে স্টার্ট, এটা যাচ্ছে কতটুকু পর্যন্ত, এ পর্যন্ত যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি 0 থেকে এ। আর এখানে আমাদের এই যে এই উপবৃত্তের যে ফাংশনটা সেটাকে আমরা সাপোজ ওয়াই হিসেবে ধরলাম, এখানে ওয়াই বলতেও এক্সেরই একটা ফাংশন বুঝাচ্ছে আর কি। তো এটা আমরা একটা পার্টের জন্য হিসাব করছি, এইটা একটা পার্টের জন্য হিসাব করার পরে এরকম পার্ট আছে কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। সো আমরা কি করতে পারি, এটাকে 4 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে এই হবে আমাদের যে রেজাল্টটা। তাহলে এটার জন্য আমরা পাচ্ছি যে এই টাইপের একটা উপবৃত্ত যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটার আমরা ক্ষেত্রফলটা বের করব 4 ইন্টিগ্রেট 0 থেকে a y dx। সো 4 নাম্বারটা আশা করি পারবা। দেন আমরা যেটা কাজ করব এখন 5 নাম্বারটার দিকে আমরা একটু চিন্তা করি। 5 নাম্বারটা খুব সহজ, বৃত্ত অলরেডি একটা চ্যাপ্টারে পড়ে আসছো। সো 5 নাম্বারটার ক্ষেত্রে, আচ্ছা এগুলোর কিন্তু প্রত্যেকটা শর্টকাটও আছে, আমরা এমসিকিউ ক্লাসে শর্টকাটগুলো নিয়ে ডিসকাস করব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা একটা বক্ররেখা, এটা বৃত্তের একটা ইকুয়েশন, এটা তো জানোই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা একটা বক্ররেখা মানে বৃত্ত, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সিমিলারলি উপবৃত্তের মতোই আমরা হিসাব করব, বৃত্তের শেপটা এমন হয়, এটারও ক্যালকুলেশনটা সেম। আর বৃত্তের ক্ষেত্রে খেয়াল করবা যে এখানে আমাদের এই যে যেটা ছিল সেটাকে তো আমরা ব্যাসার্ধ বলি, তাহলে এখানে আমরা বলতে পারি যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা যদি এ হয় তাহলে এটাকে আমরা বলতে পারি এটার স্থানাঙ্ক হবে a,0, কারণ এখানে y এর কোনো মান থাকবে না। সিমিলারলি এটা যেহেতু এ, বৃত্তের তো চারদিকেই সমান ব্যাসার্ধ নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা এ বলতে পারি, তাহলে এটা হয়ে যাবে 0,a। তাহলে আমরা এটার যে ক্ষেত্রফলটা সেটা বলতে পারবো এটা আগেরটার মতোই, যে ইন্টিগ্রেট 0 থেকে a পর্যন্ত, আর এটা হচ্ছে y dx, y বলতে এখানে x এর একটা ফাংশন আর কি। তাহলে এই পার্টটা নিয়ে যদি আমরা হিসাব করি, এখানে সিমিলারলি পার্ট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা এটাকে 4 দিয়ে গুণ করে দিব। সো 4 নাম্বার আর 5 নাম্বারটা আই হোপ সো খুব ইজিলি পারবা। তাহলে আমরা এখান থেকে অলরেডি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং এখান থেকে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এই 6টা সলভিং প্রসেস শিখে আসছি। এরপর আমরা বাকি লাস্ট যে 2টা ছিল সেটা দেখি, অ্যান্ড এটার পর আমাদের চ্যাপ্টারটা এন্ড। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে 7 নাম্বারটাতে এখানে 2টা পরাবৃত্তের কথা বলছে, একটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4x আর একটা হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4ay। তো আমরা দেখি যে আমরা পরাবৃত্ত যেটা দেখে আসছি, এটা হচ্ছে আমাদের অক্ষ ছিল, মেইন যে অক্ষটা, এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। তো এখানের মধ্যে একটা পরাবৃত্ত হচ্ছে এরকম টাইপের শেপের, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটার ইকুয়েশন তো জানোই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আর একটা পরাবৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। সো এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay।
এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তো এই দুইটা পরাবৃত্ত দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা সেটার ক্ষেত্রফল বা বাউন্ডেড যে এরিয়াটা সেটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। সো এই দুইটা দ্বারা আবদ্ধ যে জায়গাটা সেটা হচ্ছে কমন জায়গাটা হচ্ছে এটা। সো এটার আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা আমরা বের করার জন্য আমরা দেখে আসছি যে দুইটা রেখা যদি থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতাম, একটাকে যদি y1 বলি আরেকটাকে যদি y2 বলি, তাহলে y1 থেকে y2টা আমরা বিয়োগ করতাম। কিন্তু আমরা এখন বিয়োগ তো করলাম, খুব ভালো কথা বুঝছি, এখানে y1 আর y2 বলতে এটা x এর একটা ফাংশন বোঝাচ্ছে, কিন্তু এখানে লিমিটটা কিভাবে আসলো, 0 আর 4 কিভাবে আসলো, ঠিক আছে। অন্যগুলোর ক্ষেত্রে আমরা যদি লিমিটটা চিন্তা করে দেখি, এখানে 1 নম্বরে আমাদের লিমিটটা অলরেডি এখানে বাউন্ডেড ছিল a থেকে b পর্যন্ত, এখানেও c থেকে d পর্যন্ত, এখানে a থেকে b পর্যন্ত। আর এটার ক্ষেত্রে আমাদের লিমিট দেওয়া ছিল না, আমরা এটাকে সলভ করে বের করে নিতাম সমীকরণ সমাধান করে, ঠিক আছে। সো এই লিমিটটা আমরা পেয়ে যেতাম। আর এখানে তো লিমিট দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদের এই 0 থেকে 4 এটা কিভাবে আসছে, মেইনলি 4a নিয়ে আমাদের কনফিউশন। এখানে খেয়াল করো 0 বলতে তো আমাদের যে কেন্দ্রটা ছিল সেটাই বোঝাচ্ছে 0,0। তো এই দুইটা ইকুয়েশন যেটা দেওয়া ছিল সিমিলারলি আমরা এই দুইটাকে সমাধান করব। সো এখানে y স্কয়ার ইকুয়াল টু 4x আর এখানে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই দুইটা যে ইকুয়েশন ছিল এই দুইটাকে যদি আমরা সলভ করি, x স্কয়ার ইকুয়াল টু 4ay আর একটা হচ্ছে কত y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই দুইটাকে যখন আমরা সমাধান করব, এই দুইটাকে সমাধান করার পরে নরমালি যেভাবে সমাধান করার কি আমাদের রেজাল্ট আসবে, দেখবা x এর একটা মান আসবে 4a, আর একটা যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অবাস্তব মান আসবে। অবাস্তব কিভাবে আসবে, সেটা হচ্ছে রুটের মধ্যে একটা মাইনাস চলে আসবে। এই অবাস্তব সংখ্যা নিয়েও বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, এটা নিয়ে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 জটিল সংখ্যায় আমরা দেখব। তো এখানে আমরা এই জিনিসটা দেখে রাখি, যেহেতু এটা বাস্তব মান না, সো একটাকে আমরা স্কিপ করব আর একটা মান আসবে 4a। তাহলে আমরা এই পয়েন্টটার ভ্যালু পেয়ে যাব 4a, 4a, ঠিক আছে। আর এই পয়েন্টটা হচ্ছে কত 0,0। তাহলে আমরা এখান থেকে যদি x এর পার্টটা নিয়ে হিসাব করি, যেহেতু আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তাহলে আমরা লোয়ার লিমিট হিসাবে পাবো 0 আর আপার লিমিট হিসাবে পাবো 4a। সো এইভাবেই আসছে। এই ক্যালকুলেশনটা জাস্ট একটু করে দেখবো, দেখবা যে এটাই আসবে, একটা 4a আসবে, একটা অবাস্তব মান আসবে। সো অবাস্তবটা তো আমরা বাদ দিচ্ছি আর এটা 0 থেকে 4 আসছে। আর এখানে মেইনলি আরেকটা যেটা দেখতে পাচ্ছ যে 16 ডিভাইডেড বাই 3a স্কয়ার, ঠিক আছে। সো 16 ডিভাইডেড বাই 3a স্কয়ার এটা কিভাবে ক্যালকুলেট করি, এটা আসলে একটা শর্টকাট যেটা এমসিকিউতে সলভ করে ফেলতে পারবা বা রিটেনে ম্যাথটা ঠিক হচ্ছে কিনা এটা চেক করতে পারবা এটা দিয়ে। এখানে a বলতে কি, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এখানে যে এটা ছিল জাস্ট এই এটা a স্কয়ার করে গুণ করে দিবা 16/3 এর সাথে, আমাদের আনসারটা চলে আসবে। সো এখান থেকে 7 নাম্বারটা নিয়ে আশা করি কারো কোনো ধরনের প্রবলেম থাকবে না। দেন আমরা এখন যেটার দিকে দেখবো সেটা হচ্ছে আমাদের একদম লাস্ট যে সলিউশনটা, সলভিং প্রসেসটা, সেটা হচ্ছে 8 নাম্বারটা নিয়ে। 8 নাম্বারে আমাদেরকে যেটা বলছে y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্ত। তো আমরা এখানে পরাবৃত্তটা ফার্স্টে ড্র করে ফেলি, যে এটা হচ্ছে আমাদের গ্রাফটা x ও x প্রাইম আর এটা হচ্ছে y ও y প্রাইম। তো এখানের মধ্যে এই যে একটা y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত, এই পরাবৃত্তটা হচ্ছে এরকম টাইপের একটা পরাবৃত্ত। আর এখানে হচ্ছে এর উপকেন্দ্রিক লম্ব, পরাবৃত্তের উপকেন্দ্রটা থাকে সাধারণত এদিকে, এস দিয়ে প্রকাশ করা হয় এটাকে, উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। আর এখান থেকে সাধারণত কেন্দ্র থেকে এই উপকেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে a ধরা হয়, তাহলে এটার আমরা স্থানাঙ্ক বলতে পারি a,0। আর এই যে উপকেন্দ্রিক যে লম্বটা, সেটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাকে বলা হয় মডুলাস অফ 4a। দৈর্ঘ্য বলতে এটার হাইটটা কত আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু একদম সমান ভাগে ভাগ করে, তাহলে 4a কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে বলা যায় 2a, তাহলে এই অংশটাকে বলা যায় 2a আর এই অংশটাকে বলা যায় 2a। সো এটা যদি a হয় আর এটা যদি 2 হয় তাহলে 2a হয়, তাহলে এই স্থানাঙ্কটাকে আমরা বলতে পারি যে a, 2a। আর এটা যেহেতু নিচের দিকে, সো এটাকে আমরা চাইলে -2a বলতে পারি, তাহলে এটার স্থানাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে a, -2a। দেখো এখানে লেখার সময় আমি লিখছি হাইট বা দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হয় না, সো এটা হচ্ছে আমাদের পজিটিভই থাকবে। কিন্তু যখন আমরা স্থানাঙ্ক লিখি, সাধারণত আমরা যে ফোর্থ কোয়াড্রেন্টে যখন স্থানাঙ্ক লিখি, যেমন আমি যদি বলি তোমাকে তুমি 2, -3 লিখো, তাহলে তুমি 2 ঘরের দিকে যাবা, 3 ঘর নিচে নামবা, তাহলে বলবা 2, -3। স্থানাঙ্ক লেখার সময় কিন্তু মাইনাস লিখাই যায়, কিন্তু আমি যদি বলি যে এটার হাইট কত, তুমি বলবা যে এটার হাইট 3 একক, বা এটা যদি মিটার হয় তাহলে 3 মিটার। তো এটা কমপ্লিট আমাদের এখান থেকে। দেন আমরা এটার ক্ষেত্রে বলতে পারবো যে এখানে আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। কেন 2 দিয়ে গুণ করব, আমাদেরকে বলছে যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা একটা পরাবৃত্ত আর এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ, তার মানে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা কতটুকু, এই অংশটার ক্ষেত্রে চিন্তা করো, এটার দ্বারা আবদ্ধ হচ্ছে এটার মতোই এটাও, ঠিক আছে। সেটা আমি অন্য একটা কালার দিয়ে লিখে দিই, এটাও হচ্ছে আবদ্ধ। কিন্তু আমরা এখন এখানে আমাদের দুইটাই আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই, আমরা এটাকে যদি শুধু ক্যালকুলেট করতে পারি, দেন এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, যেহেতু এখানে দুইটা পার্ট, সো আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে ক্যালকুলেশনটা আগের মতোই, যে এখান থেকে আমাদের যেটা থাকবে যে লোয়ার লিমিটটা কত, লোয়ার লিমিটটা এখান থেকে 0,
0,0 মূল বিন্দুতে, আর আপার লিমিট হচ্ছে কত a। তাহলে এই রিজিয়নের মধ্যে, আর এটা হচ্ছে y বলতে এখানে x এর একটা ফাংশন থাকবে, সো এখানে আমরা বলতে পারি y dx। এটাই হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনটা। আর এখানে আরেকটা জিনিস দেখতেছো, সেটা হচ্ছে আমাদের এখান থেকে 8/3, ঠিক আছে। সো 8/3 a স্কোয়ার, এটা দিয়ে শর্টকাট হিসেবে সলভ করা যায়। 8/3 a স্কোয়ার, এখানে যদি আমরা কম্পেয়ার করি যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, সাপোজ আমার এখানে প্রশ্নে দেওয়া আছে কি y স্কোয়ার ইকুয়াল টু 4x দেওয়া আছে, তাহলে আমরা এটার আদর্শ যে সমীকরণ সেটার সাথে কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে বলতে পারি 4 ইন্টু x বসে যাবে, আর এখানে a এর মান কিছু নাই, মানে এখানে 1 আছে, তার মানে আমরা কম্পেয়ার করে a এর মান 1 বলতে পারি। সো এইভাবে আমরা কম্পেয়ার করে a এর মানটা জেনারেট করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এমসিকিউতে খুব ইজিলি আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে কথাবার্তাটা। সো এখানে আমরা ওভারঅল ক্যালকুলাস টিউটর বইয়ের সাহায্যে পুরো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পুরোটা আমরা সলভ করলাম। পরবর্তী লেকচারগুলোতে আমরা এটার এমসিকিউর যে পার্টগুলো ছিল এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করবো, তাহলে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো সেটা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না, এবং ওভারঅল আমাদের পুরো চ্যাপ্টারের উপর একটা কমপ্লিট ধারণা চলে আসবে। আর ক্যালকুলাস টিউটর বইটা যারা কালেক্ট করতে চাও রকমারি.com থেকে সেটা কালেক্ট করে নিতে পারো। আজকের লেকচার এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।